আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিরিয়াস আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বাংলাদেশের ওয়ানডেতে সবশেষ সুপার ওভার কবে হয়েছিল? হুট করে প্রশ্নটা করলে অনেকেই ভ্যাবাচেকা খেতে পারেন, আবার যারা অনেক বেশি ক্রিকেটের খোঁজ খবর রেখেছেন নানা বিরক্তি সত্ত্বেও তারা সেই উত্তরটা দিতে পারবেন। খুব বেশি দূরে যেতে হবে না, অক্টোবরে যদি আপনারা যান তাহলে অক্টোবরের 21 তারিখে উইন্ডিজ এবং বাংলাদেশ যে ম্যাচটা মুখোমুখি হয়েছিল সেখানটায় শেষ পর্যন্ত ম্যাচের ফয়সালা হয়েছিল সুপার ওভারে। এবং ওই যে ম্যাচের ফয়সালা হলো সুপার ওভারে, যেখানটায় বাংলাদেশ শেষ পর্যন্ত পরাজিত হলো, সিরিজটা দাঁড়ায় 1-1 সমতায়। শেষ ম্যাচে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে অনেকটা উড়িয়ে দেয়। বাংলাদেশ প্রায় 300 রান করেছিল এবং 180 রানের প্রায় 180 রানের জয় বাংলাদেশ ছিনিয়ে নেয় সিরিজ বাংলাদেশের। এরপরে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ যে সিরিজটা খেলতে নামে, আমি কেন আসলে এই আলোচনাটা করছি, খুব ইন্টারেস্টিং একটা পার্ট আপনার সাথে শেয়ার করবো। জাস্ট আমাকে 30 সেকেন্ড সময় দেন। পাকিস্তানের বিপক্ষে যে সিরিজটা বাংলাদেশ খেলতে নামলো সেখানটায় বাংলাদেশের শুরুটা দুর্দান্ত। নাহিদ রানা এবং তানজিদ হাসান তামিম, একজনের 5 আর একজনের হাফ সেঞ্চুরি, এবং বাংলাদেশ প্রথম ম্যাচে জিতে গেল। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ পারলো না, সিরিজ নির্ধারণী থার্ড ম্যাচ মহা গুরুত্বপূর্ণ, বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে দিল। সবশেষ দুইটা সিরিজ যেটা হোমে হয়েছে, সবশেষ দুটো সিরিজ যেখানটায় বাংলাদেশ বেটার র্যাঙ্ক টিমের মুখোমুখি হয়েছে, দুটোরই মীমাংসা হয়েছে থার্ড ওয়ানডেতে গিয়ে, এবং যেখানটায় বাংলাদেশ সেই নার্ভের খেলায় জিতেছে, সিরিজ জিতে নিয়েছে, র্যাঙ্কিং পয়েন্ট আগানোর ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করেছে সেইটাই। আবারও একটা সিরিজে, ওই যে বলছিলাম 30 সেকেন্ড সময় দেন, বাংলাদেশ মুখোমুখি এবার নিউজিল্যান্ডের, সেখানটায়ও সবকিছুর মীমাংসা হবে। আগামীকাল যে ম্যাচটা অনুষ্ঠিত হবে চট্টগ্রামে সাগরিকা স্টেডিয়ামে, সেখানটায় কারণ 1-1 সমতায় রয়েছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড এই মুহূর্তে। প্রথম ম্যাচে 26 রানে পরাজয়, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের 6 উইকেটের দাপুটের জয় 87 বল হাতে রেখে। সাগরিকা স্টেডিয়ামে নামার আগে 1-1 সমতা, বাংলাদেশ কি পারবে? সেই প্রশ্নের উত্তর যদি আপনি খোঁজার চেষ্টা করেন তাহলে আগের দুটো ঘটনা অন্তত কাকতালীয় হলেও বাংলাদেশকে ইন্সপায়ার করছে। ইতিহাস বাংলাদেশের পক্ষে কথা বলছে। সো বাংলাদেশের পারা উচিত। পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের সাথে পেরেছে, নিউজিল্যান্ডের সাথেও বাংলাদেশের পারা উচিত। এই পথে পরের ম্যাচের আগে বাংলাদেশের সবচেয়ে দুর্বলতার জায়গা কোথায় এবং একই সাথে বাংলাদেশের কনফিডেন্সের জায়গা কোথায়, সেই আলোচনা করতে গেলে কয়েকটা পার্ট চলে আসে। দেখুন, বাংলাদেশের টপ অর্ডারের দিকে যদি আমরা তাকাই, এটা একটা মিশ্র অভিজ্ঞতা আমাদেরকে দিয়েছে। প্রথম ম্যাচের টপ 3 ছিলেন তানজিদ হাসান তামিম, সাইফ হাসান এবং নাজমুল হোসেন শান্ত। নাজমুল হোসেন শান্ত ভালো ব্যাট করেন নাই, তানজিদ তামিম দ্রুত আউট হয়ে গেছেন, সাইফ হাসান তিনি 50 করেছিলেন। আবার দ্বিতীয় ম্যাচের টপ 3-তে বদল হয়েছে। টপ 3-তে এবার সৌম্য সরকার ঢুকে গেছেন, 3 নম্বরে তিনিও ব্যর্থ ছিলেন। আগের ম্যাচের 3 নম্বরে যেমন নাজমুল হোসেন শান্ত ব্যর্থ ছিলেন, কিন্তু সাইফ এবং তামিম এই দুজনের মধ্যে, দুই ওপেনারের মধ্যে যেন একটা নিয়মে পরিণত হয়েছে, কেউ একজন খারাপ খেললে আরেকজন ভালো খেলবেন। এদিন আবার সাইফ হাসান ভালো করতে পারলেন না, কিন্তু তানজিদ হাসান তামিম 58 বলে 74 রানের অসাধারণ একটা ইনিংস খেললেন, পুরো ইকুয়েশনটা বাংলাদেশের পক্ষে নিয়ে এলেন। টপ 3 কমন জায়গা যেটা, দুই জায়গায়, একটা হচ্ছে দুই ওপেনারের কেউ না কেউ পারফর্ম করে, এটা একটা সিমিলারিটি, হয় তামিম করবেন অথবা সাইফ করবেন। আর সবচেয়ে হতাশার জায়গা যেটা আমি বলছিলাম যে দুর্বলতা নিয়েও আলোচনা করব, টপ 3-তে উল্টাপাল্টা করেও নাম্বার 3 নাম্বার পজিশনে কখনো শান্ত কখনো সৌম্য সরকার, যাকেই খেলান না কেন কেউ আসলে পারফর্ম করতে পারছে না। সো প্রপার টপ 3 থেকে ইউ আর গেটিং রান ফ্রম ওয়ান ব্যাটসম্যান অনলি, যেটা আমার কাছে মনে হয় বাংলাদেশের ফাইনাল ম্যাচের আগে, অঘোষিত ফাইনালের আগে একটা টেনশনের জায়গা। স্বস্তির জায়গাটা কোথায়? আমি কারা কারা খেলবেন সেই আলোচনায় আসবো কিছুক্ষণের মধ্যে। স্বস্তির জায়গা হচ্ছে, দেখুন, প্রথম ম্যাচে যখন তানজিদ হাসান তামিম রান পেলেন না, এটা একটা অস্বস্তি ছিল, কারণ পাকিস্তানের বিপক্ষে তিনি অসাধারণ ক্রিকেট খেলেছেন। সো পরের ম্যাচে তিনি যেভাবে কামব্যাক করেছেন, 131 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, এবং তার ওই 50টাই তো বাংলাদেশকে চেজিং এর ক্ষেত্রে একটা টনিক হিসেবে কাজ করেছে, ম্যাজিক্যাল ফিগার, রাইট? সো তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসান একই সাথে পারফর্ম না করলেও তারা ফর্মে রয়েছেন। নাজমুল শান্তকে নিয়ে টেনশন ছিল। সবশেষ 12টা ইনিংসে, গত ইনিংসের আগে তিনি 50 রান করতে পারেন নাই, গত ম্যাচে তিনি কিছুটা হলেও ক্র্যাম্প করেছিল, কিন্তু 50 করার আগে মাঠ ছাড়েন নাই। সো নাজমুল শান্তর ব্যাটিং পজিশন চেঞ্জ হয়ে গেলেও চেঞ্জ হয়েছে একই সাথে তার পারফরমেন্স এবং ফর্ম, যেটা 14 মাস পর 14তম ম্যাচে এসে 50 দেখা পেয়ে নাজমুল হোসেন শান্ত জানান দিয়েছেন। তাওহিদ হৃদয়, আমার কাছে মনে হয় যে পরের ম্যাচের সবচেয়ে বড় দায়িত্বের ভারটা থাকবে তাওহিদ হৃদয়ের উপরে। মিডল অর্ডার সামলাচ্ছেন,
ক্রাইসিস ম্যানেজ করছেন, কনসিস্টেন্টলি রান করছেন। তাওহিদ হৃদয় এই মুহূর্তে বাংলাদেশের ওয়ানডে ফরম্যাটে কতটা কনসিস্টেন্ট এবং কতটা দারুণ ক্রিকেট খেলছে সেটা যদি একটু স্ট্যাট দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা দেখবেন যে সবশেষ ম্যাচে 30 রানে অপরাজিত ছিলেন। যখন একটু মিরাজ নড়বড়ে করছিল, শান্ত যখন রিটায়ার্ড আউট হয়ে গেলেন, যে মিরাজ যে কোনো সময় আউট হয়ে যেতে পারেন, ভয় পাচ্ছেন, মিস করছেন, এরকম একটা মনে হচ্ছিল মনস্তাত্ত্বিক দিক থেকে, তিনি যথেষ্ট পিছিয়ে ছিলেন, তাওহিদ হৃদয় ছিলেন, অপরাজিত 30 রানে ইনিংসটা খেলেছেন। তার আগের ম্যাচে বাংলাদেশ যেটা হেরেছে 55 রান করেছেন, এবং সেই ম্যাচে যতক্ষণ হৃদয় ছিলেন জয়টা অনেক দূরে থাকলেও কিছুটা হলেও আশার সঞ্চার হয়েছিল। তার আগের ম্যাচে, মানে যেই ম্যাচটা তিনি পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন এবং বাংলাদেশের সিরিজ ডিসাইডিং ম্যাচ ছিল, সেখানটায় 48 রানসে অপরাজিত ছিলেন। পাকিস্তানের এগেনস্টে তিনি দ্বিতীয় ম্যাচে 28 করেছিলেন, এবং ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টেও তিনি একটা 50 করেছেন, একটা 12 এবং একটা 28। সবশেষ 3টা সিরিজে বাংলাদেশের সবচেয়ে কনসিস্টেন্ট পারফর্মার, হায়েস্ট রান গেটার, ভরসার জায়গা, মিডল অর্ডারের ডিপেন্ডেবিলিটি যদি কারো উপর থাকে সেটা হচ্ছেন তাওহিদ হৃদয়। সো যা দাঁড়াচ্ছে টপ 5-এ বাংলাদেশের টেনশনের জায়গা একটাই, সেটা হচ্ছে সৌম্য সরকার। নাম্বার 3-তে তিনি পরের ম্যাচেও খেলবেন, ওপেনিং এ কোনো চেঞ্জ নেই। নাম্বার 4 নাজমুল শান্ত, এবং 5-এ তাওহিদ হৃদয়। হোপফুলি এরকমটাই হবে বাংলাদেশের ব্যাটিং অর্ডার। এখন সেই ব্যাটিং অর্ডার যদি এমনটা হয়, এখানটায় বাংলাদেশ দলের টেনশনের জায়গা আমার কাছে যেটা মনে হয়, ওই টপ 3 অন্তত 2জন ক্লিক করতে না পারা এবং ধূপধাপ যে উইকেট পড়ে সেটা থেকে বের হওয়া। বোলিং ওয়াইজ আমার কাছে মনে হয় বাংলাদেশ সবসময় বেটার শেপে ছিল, বেটার শেপে রয়েছে, এবং বাংলাদেশের বোলিং এ স্পিন ডিপার্টমেন্টে আমি কোনো পরিবর্তনের সম্ভাবনা দেখি না। রিশাদ হোসেন খেলবেন মোটামুটি ধরেই নেওয়া যায়, এবং স্পোর্টিং উইকেটে রিশাদ হোসেন যে তুলনামূলক বেটার বোলার, তার সফল হওয়ার জন্য খুব বেশি স্পিনিং ট্র্যাক, স্লো উইকেটের দরকার পড়ে না, সেটা প্রমাণিত। আর সেই প্রমাণিত যেহেতু এটা চট্টগ্রামের সাগরিকার উইকেট, জাহিদ রেজা বাবুর যে উইকেটটা হবে সেখানটায় প্রচুর রান হবে, এবং রিশাদ তার হাইটকে কাজে লাগিয়ে সফল হবেন সেই আশাটা করা যেতেই পারে। মিরাজের সঙ্গী হিসেবে তিনি থাকবেন। পেসার 3 জন, এবং সেই 3 জন পেসারের জায়গায় একটা চমক হতে পারে। নাহিদ রানার ডেফিনেটলি উইল বি দেয়ার, এবং নাহিদ রানার সাথে শরীফুল ইসলামের থাকা নিয়েও আমি আসলে খুব বেশি সংশয় দেখি না। তাসকিন আহমেদ কুড বি গিভেন রেস্ট। তাসকিনকে যদি রেস্ট দেওয়া হয় তাহলে মুস্তাফিজ খেলবেন কিনা সেটা একটা সিদ্ধান্তের ব্যাপার। মুস্তাফিজের ব্যাপারে বোলিং কোচ বলেছেন যে মুস্তাফিজ প্র্যাকটিস করেছেন, 3-4 ওভার বল করেছেন, খেলার অবস্থায় আছেন কিনা সেই গ্যারান্টি কিন্তু আসলে আমরা শন টেটের কাছ থেকে পাই নাই। সো রিগার্ডিং মুস্তাফিজ আমার কাছে মনে হয় কিছুটা হলেও ধোঁয়াশা রয়েছে। আবার একই সাথে মুস্তাফিজ খেললে শরীফুল ইসলাম যেভাবে দীর্ঘ সময় পর ওয়ানডেতে কামব্যাক করার সুযোগ পেয়েই সেটাকে কাজে লাগিয়েছেন, টানা 2 ম্যাচে অনেক ইকোনমিক্যাল ছিলেন, অনেক বেশি টাইট বল করেছেন, উইকেট টেকার ছিলেন, সেই জায়গায় শরীফুলকে অফ রাখাটা কোনোভাবেই কাজের না। আগের ম্যাচে 5 মারা নাহিদ রানাও থাকছেন, তাহলে মুস্তাফিজ ব্যাক করলে যেই স্লটটা ফাঁকা হবে বা যেই স্লটটায় এক্সপেরিমেন্ট করার সুযোগ পাওয়া যাবে সেটা হচ্ছে তাসকিনকে রেস্ট দিয়ে মুস্তাফিজকে খেলিয়ে দেয়া। আবার চট্টগ্রামের উইকেটে মুস্তাফিজকে খেলানো হবে কিনা সেটাও কিন্তু একটা ডিসিশনের ব্যাপার। মুস্তাফিজ চোট কাটিয়ে ডিরেক্ট আবারও 50 ওভারি ক্রিকেটে এই হিউমিড সিচুয়েশনে 10 ওভার স্পেল করার জন্য কতটুকু রেডি আছেন সেটাও কিন্তু বিবেচনার বিষয়। সো অনেকগুলো ব্যাপার রয়েছে, বাট এন্ড অফ দ্য ডে আবারও বলবো, এই শেষের গল্পটা নতুন করে, মানে শুরুর গল্পটা শেষে এসে নতুন করে, যে সবশেষ 2 সিরিজে বাংলাদেশ জিতেছে উইন্ডিজের এগেনস্টে, পাকিস্তানের এগেনস্টে, এবং সেটার ফয়সালা হয়েছে কিন্তু 3rd ওয়ানডেতে এসে। এবারও কিন্তু একই অবস্থা, নিউজিল্যান্ডের বিপক্ষে 1-1 সমতা, 3য় ম্যাচ অলিখিত ফাইনালে বাংলাদেশ আবারও নিশ্চয়ই জিতবে। সবাই ভালো থাকবেন।